বাংলাদেশকে ভালোবাসে, স্বাধীনতার সার্বভৌমত্বকে ভালোবাসে, তারাও চায় যেরকম জুলাই কেন্দ্রিক জানবাজ কিছু তরুণ তারা রাজনীতিতে আসুক। এর মানে এই না যে রাজনীতি তাদের একমাত্র কাজ হবে, কিন্তু রাজনীতিটা শুরুটা করা কারো হাত ধরে দরকার। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করেছি, আমরা কিন্তু আজীবন বলেছি আমরা প্রচন্ড পলিটিক্যালি কনসিয়াস একটা কালচারাল গ্রুপ। তো আমরা তো ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমি ভোটে দাঁড়াবো না, আমাদের এটা স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে চলবে, এই অ্যাক্টিভিজম আমাদের আজীবন চলবে ইনশাল্লাহ। আমি বরং আমরা যেটা চিন্তা করছি, যদি নির্বাচনের ইশতেহার ঘোষণা হয়, আমরা তখন বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি, অপরাপর সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলকে আমরা বলবো যে আমরা বাংলাদেশপন্থী রাজনীতি নির্মাণের জন্য যে সাংস্কৃতিক সংগ্রাম, সেটা আমরা যেহেতু করতে চাই, তো আপনারা একটা আসনে আমাদেরকে হেল্প করেন, প্রয়োজনে একটা আসনে আপনারা আমাদেরকে, আমরা আপনাদেরকে মার্কায় আসতে না বলে আমাদেরকে সমর্থন দেন, সবাই মিলে আমরা বাংলাদেশের পক্ষে কাজ করি। প্রথম কথা হলো যে এখন পর্যন্ত ইনকিলাবের গত 8 মাসে আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি, এবং সব কিন্তু ক্রাউড ফান্ডিং, মানুষের টাকায়, এবং প্রত্যেকটা প্রোগ্রামের পরে ব্যাংকের স্টেটমেন্ট সহ, বিকাশের স্টেটমেন্ট সহ আমরা ফেসবুকে দিয়েছি। দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলাদেশের সম্ভবত এখন পর্যন্ত বড় কোনো মূলধারার অর্গানাইজেশন নাই যারা এত টাকা ক্রাউড ফান্ডিং করে সেইটার স্টেটমেন্ট তারা একদম প্রোগ্রামের পরে দিয়েছে। আমাদের শহীদ সমাবেশের পরেও আমাদের লক্ষ লক্ষ টাকা যে ক্রাউড ফান্ডিং হয়েছে আমরা কিন্তু দিয়েছি। ইনশাআল্লাহ যখন রাজনীতি যদি আমাদের করতে হয়, সেটাও গণমানুষের টাকায় করব, এবং প্রতি পয়সার হিসাব বুঝিয়ে দিয়েই করব। যেদিন পারবো না সেদিন আবার বলবো যে আমি পারতেছি না। সুতরাং স্বচ্ছতা নির্মাণের জন্য আমাদের এই আয়োজন, আমরা সেই স্বচ্ছ জবাবদিহিতামূলক রাজনীতি তৈরি করতে চাই। যে আপনাদের এখানে আমি বাইক দিচ্ছি, আমি যদি আমার ভাই বন্ধুদেরকে বলতাম, এখানে কিন্তু 20-30 জন আমি চা খেতে আসতো, কিন্তু খেয়াল করেন আমি আর আমার এক ছোট ভাই এখানে এসেছি, ইভেন কাউকে জানাইও তেমন আসি নাই। এই যে একজন নির্বাচনে দাঁড়ালেই তার সামনে 20 জন, তার পিছনে 30 জন রই রই পড়ে যাবে, এই জিনিসটা বন্ধ করতে হবে। একজন মানুষকে সুস্থভাবে বাঁচতে দিতে হবে। একজন যদি প্রধানমন্ত্রীও হয়, তিনি একা একা হেঁটে যাবেন, তার সাথে 1-2 জন থাকবে, তিনি সবার সাথে কথা বলবেন। এই পলিটিক্যাল কালচার আমাদের গড়ে তুলতে হবে। একজন মানুষ কয়টুক দেখলেই ভাই ভাই সালাম, এটা তো দরকার নাই, প্রয়োজনে কথাটা বলতে হবে। সুতরাং আমরা এটাই নির্মাণ করতে চাই যে প্রয়োজন হলে সব থেকে দামি গাড়িতেও চলতে হবে, প্রয়োজন হলে ফুটপাতে বসে ঘন্টার পরে ঘন্টা কথা বলতে হবে, কোনোটাই কোনোটার জন্য আপত্তিজনক নয়, বরং যখন যেটা দরকার সেটা আমাদেরকে পারতে হবে। এটাই আমাদের নতুন রাজনীতি। 8 মাস ইনকিলাব মঞ্চের সাথে মিশেছে, তারা সবাই জানে যে এখানে মুখপাত্র, সেক্রেটারি আর সাধারণ সদস্য বলতে কোনো কিছু নাই। এখানে প্রত্যেকে সমান, আমরা নিজেরাদেরকে পরিচয় দিই ইনকিলাব কর্মী। আল্লাহ যদি আমাদেরকে বাঁচায়, আমরা করে দেখাতে চাই যে আমাদের এখন যে জীবন মান, ইনশাল্লাহ আজ থেকে 10 বছর 20 বছর পরে দেখেন, ব্যাপারটা হচ্ছে যদি বাংলাদেশের প্রয়োজনে কোনোদিন প্রধানমন্ত্রী হওয়া লাগে, সেটা হওয়ারও মানসিক প্রস্তুতি থাকতে হবে। আর যদি কোনোদিন কিছুই না হওয়া লাগে, আমরা কিছুই হব না, সেই প্রস্তুতিও রাখতে হবে, কিন্তু জনবিচ্ছিন্ন হওয়া যাবে না একটা। এবং দেখেন, এই দোষটা কিন্তু শুধু বাংলাদেশের নেতাদের না, আমাদের জনগণের। আপনাকে ছোট একটা গল্প বলি। আমি কিছুদিন আগে বাড়িতে গেছি, তা আমি যেইখানটায় বসে সবসময় চা খাই, চা খেয়ে ওঠার পরে দেখলাম তিনি আমার বিল রাখতে চাচ্ছেন না। তো কেন? এর কারণ যেটা বুঝলাম, তিনি এখন মাঝে মধ্যে আমাকে টিভিতে দেখেন, সুতরাং মনে করছেন যে এখন আমার। তো আমি খুবই মাইন্ড করে বললাম যে আপনার কাছে চা খাই গত 10 বছর, জীবনে একদিন বললেন না যে বিল দেওয়া লাগবে না, আজকে বলতেছেন কেন যে বিল দেওয়া লাগবে না? এর মানে জাতিগতভাবে অন্যকে কুর্নিশ করা, সেজদা করা, চাটাচাটি করা, এটা আমাদের জাতীয় চরিত্র। ভাই, আমরা জনগণ যদি ভালো হয়ে যাই, একজন জাতীয় নেতৃবৃন্দ, একজন নেতা হতে যাবেন, তাকে আমরা এত দৌড়াদৌড়ি করবো কেন? সালাম দিব, প্রয়োজন হলে কথা বলবো, কিন্তু এই যে আমরা সবাই এক্সট্রা কুর্নিশ করে বলে, তো তাদের জীবন ধ্বংস হয়ে যায়। সুতরাং আমরা যদি জনগণ নেতাদের কাছ থেকে কোনো এক্সট্রা ফ্যাসিলিটি না নেই, তাহলে নেতারাও ভালো হতে বাধ্য হবেন। আমরা চাই জনতা এবং যারা নেতা, এদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, শুধু কাজের জায়গা ছাড়া। এটা আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ।